তোমরা যদি সুন্দরবন যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে আশা করি আমার ভিডিওটা তোমাদের জন্য কাফি হেল্পফুল হবে। সুন্দরবনে আমরা কিভাবে পৌঁছালাম, আর সেখানকার 5 রিভার্স, ওয়াচ টাওয়ার, ২ রাত ৩ দিন আমরা কিভাবে সুন্দরবনে থাকলাম, থাকা খাওয়া সবকিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে দিয়ে। সুন্দরবন ছোট বড় ১০২ আইল্যান্ডের কম্বিনেশন, যেখানে মোট 54 আইল্যান্ডে লোক বাস করে। সুন্দরবন এক্সপ্লোর করা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখানে বেশিরভাগ সময় আমরা বোর্ডের উপরেই থাকতে চলেছি। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি সকাল সকাল চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9:30। এখন আমি চলে এসেছি ক্যানিংয়ে। আজকে যাচ্ছি সুন্দরবন। হ্যাঁ, ম্যানগ্রোভ অরণ্য, যেটা এতদিন শুনেছি। সত্যি কথা বলতে আমার এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আমরা এখন চলেছি শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনে। তো চলো এখন জার্নি স্টার্ট করা যাক। শিয়ালদা স্টেশন থেকে প্রায় ১ ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। এটাই সেই লাস্ট স্টেশন, যে স্টেশন অবধি আমরা ট্রেনে আসতে পারবো। এরপর হচ্ছে আমরা যে ট্যুরিস্টের সঙ্গে যাচ্ছি ওখানে, সেটা হচ্ছে প্রমিলাস ট্যুরিস্ট। তো তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা জায়গায় জড়ো হলাম। তারপরে তাদের গ্রুপ থেকে এই বাস পাঠানো হয়েছিল। প্রায় ৪৫ মিনিটের জার্নি করে আমরা এখন চলে যাচ্ছি সোনাখালি ফেরিঘাট। দেখো, আমরা পৌঁছে গেছি সোনাখালি ফেরিঘাট। এখানে সকলে জড়ো হওয়ার পর আমরা সকলে মিলে যে যার বোটে উঠে যাবো। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো বোট রয়েছে। তো এই জার্নিটা পুরোটা হতে চলেছে বোটে। সেখানে হচ্ছে সারাদিন থাকা, সাইট সিন করা এবং খাওয়া দাওয়া, এভরিথিং। তো আমাদের বোটও এখানে চলে এসছে। তো এখন আমরা এক এক করে বোটে উঠবো। আর এখানকার ভিউটা দেখো, আমার এত অসাধারণ লাগছিল সে বলার কথা নয়। তো চলো জার্নিটা এখন স্টার্ট করি। তো আমরা চলে এসেছি বোটে, সকলে যে যার জায়গা নিয়ে নিয়েছি এবং বাইরের এই সুন্দর দৃশ্যটা অনুভব করতে করতে বোটে জার্নি স্টার্ট করছি। তোমাদের যেমন বললাম যে আমাদের এখন সামনের ৩ দিন এই বোটের মধ্যেই হতে চলেছে। সামনের এই দৃশ্য এনজয় করতে করতে আমরা বোটের মধ্যে ব্রেকফাস্টটাও সেরে নিলাম, যেটা ছিল খুবই টেস্টি। এদিকে যে নদীটা দেখছেন, এই নদীটার নাম হচ্ছে বিদ্যা। বিদ্যা। আর এই যে নদীটা, এটা গিয়ে বে অফ বেঙ্গলে মিলছে। আর আমরা যেটা দিয়ে যাব সেটা হচ্ছে সরু নদী, দুর্গাদোয়ানি। এই নদীটা দিয়ে আমরা যাব সুন্দরবন। জঙ্গলটা আছে আপনার 10,000 কিলোমিটার বর্গ কিলোমিটার। তার মধ্যে 6,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ, 4,000 বর্গ কিলোমিটার আমাদের ইন্ডিয়ার বাইরে। সুন্দরবনের মধ্যে টোটাল 102টো আইল্যান্ড আছে। তার মধ্যে 54টা আইল্যান্ডে মানুষ বাস করে, বাকি আইল্যান্ড জঙ্গল। এটা দেখছেন, এটা গোসাবা আইল্যান্ড। এবারে যে আইল্যান্ডটা দেখছেন, এটা চণ্ডীপুর আইল্যান্ড। আর এইবারে যে আইল্যান্ডটা দেখছেন, এটা আছে বালি আইল্যান্ড। গোসাবার ওপারে আছে সাতজেলি আইল্যান্ড আছে, আরও অন্যান্য অনেক আইল্যান্ড আছে। সব থেকে ফেমাস আইল্যান্ড গোসাবা। গোসাবা আইল্যান্ডে আছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আছে। এখানে হ্যামিল্টন সাহেব এসে জঙ্গলগুলো কেটে এখানে জনবসতি বসিয়েছিল। নদীর চারি সাইডে নদীর বাঁধ দিয়ে এগুলোকে আবাদ করেছিল। এখানে অনেক ডেভেলপ করেছিল। যা করেছিল হ্যামিল্টন সাহেব করেছিল। ওনার মানে বলতে গেলে খুবই নাম আছে এখানে। তো ওনারও বাংলো আছে, হ্যামিল্টন সাহেবের বাংলো আছে। ওটা আমরা লাস্ট দিন দেখব। আজকের আমরা এখন এই দুর্গাদোয়ানি নদী হয়ে যাব। দু সাইডে দুটো আইল্যান্ড, একবারে গোসাবা, একবারে বালি। এই দুটো আইল্যান্ডের মাঝখান দিয়ে যেতে যেতে কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবন জঙ্গলের কাছে চলে যাব। গিয়ে সুন্দরবন জঙ্গলে সাইড সিন হবে। হয়ে ওখান দিয়ে আমরা চলে যাবো বিকালে পাখিরালয়। তার মধ্যে হট করে ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেল, আকাশে ঘন মেঘ, নিচে জল, আর বৃষ্টি পড়তে লাগলো। সত্যি কথা বলতে আমরা বৃষ্টিটার অপেক্ষা করছিলাম যে বৃষ্টি এলে বেশ হালকা হালকা ছাট আসবে, কতটা ভালো লাগবে এই দৃশ্যটা এনজয় করতে। সত্যিই তাই। দৃশ্য এনজয় করতে করতে আমাদের লাঞ্চ চলে এলো। আর এখানে আছে ডাল, 2 রকমের সবজি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এবং মাছ। হ্যাঁ, অবশ্যই এটা ইলিশ উৎসবে এসেছি, ইলিশ মাছ তো হবেই। আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাওয়াটা বেশ ভালোই হলো। খাওয়া দাওয়ার পর এখন আমরা দুপুরবেলার সময়টাকে এনজয় করছি। বোটে নানা রকমের গল্প শুনতে শুনতে বাইরের দৃশ্য অনুভব করছি। হ্যাঁ, তবে বৃষ্টি খুব প্রচুর হচ্ছিল। দুপুরবেলায় লাঞ্চ করার পর এখন আমরা এনজয় করছি বৃষ্টি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে আমরা ঘাটের কাছে চলে এসেছি। এখন আমরা নামছি পাখিরালয়ে। সেখানে আমাদের হোটেল আছে, ওখানে চলে যাব।
হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে স্ন্যাক্স নিয়ে এনজয় করার পর আমাদের জন্য আয়োজন করা হয়েছিল বিখ্যাত ঝুমুর নাচ। তো আমরা সেখানে চলে এসেছি ঝুমুর নাচ দেখতে। আর সত্যি কথা বলতে অসাধারণ লাগছিল। এবার আমি ফার্স্ট এরকম ঝুমুর নাচ সামনে থেকে দেখলাম। তো চলো তোমাদেরকেও দেখাই। আজ আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বোটে। আজকেও আকাশে ঘন মেঘ করেছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। গতকাল আমরা লোকালিটিতেই ঘুরেছিলাম, কিন্তু আজকে আমরা যেতে চলেছি গভীর অরণ্যে। তো চলো এখন যাওয়া যাক, আজকের দিনটা শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি সজনেখালির ক্যাম্পে। তো দেখো বৃষ্টি বললাম তোমাদের আসবে মনে হচ্ছে, তো অলরেডি চলে এসছে। সঙ্গে ছাতা ছিল বলে কোনো অসুবিধা হয়নি, ছাতা নিয়ে আমরা ঘুরতে লেগেছি। এখানে কচ্ছপ, কুমির, নানা রকমের জিনিস দেখা যায়। আর একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওয়াচ টাওয়ারের উপরে উঠলে ওখান থেকে অনেক কিছু দেখা যায়, চারিদিকটা দেখা যায়। তো এখানে আমাদের গাইড দাদার সঙ্গে কথা হচ্ছিল, তো সে সবকিছু বলে দেওয়ার পর আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। দেখো সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, তো আমরা ওইখানেই যেতে চলেছি। এর মধ্যে আজকের একটা ক্রিটিক্যাল ফরেস্ট সুন্দর, মানে যত টাইগার রিজার্ভ আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে সবটাই কিন্তু ড্রাই ফরেস্ট, যেখানে সাফারি পসিবল। ফলে আপনি জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি করতে পারেন, কিন্তু সুন্দরবনে একমাত্র বোট রাইড করতে হবে। আর এরকম একটা গহন অরণ্যে এত বড় এলাকা আছে, মানে প্রায় আমাদের সুন্দরবনে ফরেস্ট এরিয়া রয়েছে 4264 বর্গ কিলোমিটার। তার মধ্যে পর্যটককে ঘুরতে অ্যালাউ করা হচ্ছে মাত্র 35 থেকে 40 কিলোমিটার। এখানে ওয়াচ টাওয়ার থেকে কচ্ছপ দেখা যাচ্ছে জলের মধ্যে, ক্যামেরাতে হয়তো অতটা পরিষ্কার আসেনি। আর চারিদিকে হচ্ছে গভীর অরণ্য, যেহেতু অনেকটা উঁচুতে ওয়াচ টাওয়ার থেকে, সেই জন্য চারিদিকটা সুন্দরভাবে দেখা যায়। চারিদিকে জলাশয় আর গভীর অরণ্য, অসাধারণ লাগে। আর সবাই দেখি না লাইন দিয়ে আসছে, ওই দিকটা দিয়ে আমরা এসেছিলাম। আর চারিদিক পুরো সবুজ আর সবুজ। সুন্দরবনে আসবে আর মৌচাক দেখবে না, এ তো হতেই পারে না। তো এই ওয়াচটারে একটানায় দুটো মৌচাক ছিল। তো আমরা ভাবছি এখান থেকে যাওয়ার সময় মধু অবশ্যই নিয়ে যাব, কারণ সুন্দরবনে অনেক ভালো মধু পাওয়া যায় সেই শুনেছি। তবে হ্যাঁ, রাস্তায় আস্তে আস্তে দোকানে দেখেছিলাম। বাবু তো পুরো বৃষ্টিতে ভিজে গেছে, তো ওবি দেখাচ্ছে দেখো বাইরে আরো একটা মৌচাক রয়েছে। তো লাস্ট একটা ওয়াচ টাওয়ার রয়েছে দোবাকি, যেখানে ক্যানোপি ওয়াক বানানো রয়েছে। 1/2 কিলোমিটার মতো ফুট ওভারব্রিজ করা, জঙ্গলে যে গাছের হাইট রয়েছে এরকম হাইটে, যার উপর দিয়ে আমরা হাঁটতে পারবো। নিচটা ওপেন ফরেস্ট থাকবে। ওয়াচ টাওয়ারের সিস্টেম সবগুলোই একই, জাস্ট ওয়াচ টাওয়ারে ওঠা হবে, জঙ্গলের ভিউ দেখা হবে। বোটে ফিরতে ফিরতে দেখি ব্রেকফাস্ট রেডি। তো ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই ছিল, লুচি, চানা মশলা, বয়েল এগ আর মিষ্টি। তো ব্রেকফাস্ট করছিলাম আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে, সামনে সুন্দর প্রকৃতির দৃশ্য আর সঙ্গে ব্রেকফাস্ট, সত্যি অসাধারণ লাগছিল। এইগুলো দেখার জন্যই তো আমরা এসেছিলাম এখানে। তো চলো এটাকেও এনজয় করা যাক। তবে সত্যি কথা বলতে বাঘ দেখা আমাদের কপালে হয়নি। তবে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। বাইরে দেখতে দেখতে যখন ম্যানগ্রোভ অরণ্যের কাছ দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা সেখানে হরিণ দেখতে পেয়েছিলাম প্রায় ২ বার। তো ক্যামেরাতে ধরার চেষ্টা করেছিলাম, তো অতটা ওঠেনি পরিষ্কারভাবে। তো যেটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বড় নদী ছেড়ে এখন আমরা ছোট খাড়ির মধ্যে প্রবেশ করেছি। আর এখন আমরা যাচ্ছি দোবাকি। দোবাকি যাওয়ার সময় ফরেস্ট অফিসারদের কাছ থেকে পারমিশন নিতে হয়, তবে দোবাকি যাওয়া যায়। তো আমরা এখানে পারমিশনটা কনফার্ম করছিলাম। এই ফাঁকে আমাদের স্ন্যাক্স চলে এলো। স্ন্যাক্স ট্রাই করতে করতে আমরা দোবাকির দিকে রওনা দিলাম। চলে এসেছি আমরা দোবাকি।
এখানে ঢোকার সময় বেশ ভিড় মনে হচ্ছিল, কারণ সব বোটগুলো এখানে আসছিল, বোটের টুরিস্টরা সকলে ঢুকছিল ভেতরে, সেই জন্য। তবে ভেতরে গিয়ে অতটাও ভিড় মনে হলো না, ভেতরটা বেশ ফাঁকাই মনে হলো, কারণ এখানে অনেকটা হাঁটা পথ মতো করা। অ্যাকচুয়ালি সব জায়গায় অন্যরকম আমরা দেখে থাকি, বাঘ জন্তু জানোয়ার সব খাঁচায় বন্দি থাকে, কিন্তু এখানটা পুরোপুরি আলাদা। এখানে মানুষ হচ্ছে খাঁচায় বন্দি, আর জন্তু জানোয়াররা সব বাইরে ছাড়া। তবে এখানে বাঘ দেখার চান্স কতটা আছে বলতে পারি না, কারণ এত লোকজন এলে বাঘ তো সামনে আসে না। তবে বাঘের পায়ের ছাপ আমরা দেখতে পেয়েছি। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। বাঘকে বন্দি করে রাখা হ্যাঁ। না, আমাদেরকে বন্দি করে এখানে রাখা। আমরা বন্দি আছি, কারণ দেখ। সবচেয়ে খতরনাক জন্তু তো আমরাই। তো এখানে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট। দেখে মনেই হচ্ছে বাঘ এখান দিয়ে হয়তো খানিকক্ষণ আগেই হেঁটে গেছে। হয়তো এটা খানিকক্ষণ আগে হাঁটেনি, আগের দিন রাত্তিরের হবে, সবাই তাই বলছিল। আর পাশে না অনেক অনেক লাল কাঁকড়া আমরা দেখতে পেয়েছিলাম। সাধারণত লাল কাঁকড়া আমি আগে দেখিনি, এমনি কাঁকড়া তো দেখেছি। দেখো এখানে দেখাচ্ছে এই লাল কাঁকড়া, পাশে অনেক দেখতে পেয়েছিলাম। আর চারিদিকে জঙ্গল। এখানে না 1/2 কিলোমিটার পর্যন্ত এরম হাঁটা পথ আছে ওয়াচ টাওয়ার অব্দি যাওয়ার জন্য। তো আমরা এখন ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এই ওয়াচ টাওয়ার থেকেও বাইরেটা পুরো ঘন ম্যানগ্রোভ অরণ্য পুরো দেখা যাচ্ছে। যত দূর অব্দি দৃষ্টি যাচ্ছে তত দূর অব্দি জলাশয় আর হচ্ছে ঘন ম্যানগ্রোভ অরণ্য এই দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বোটের কাছে। আর চারিদিকে গ্রাম্য পরিবেশ, পুকুর, জলাশয়, মধ্যে পদ্ম ফুলের গাছ রয়েছে, আর পাশে দেখো বনবিবির মন্দির আছে। এখানকার লোকাল মানুষরা বনবিবিকে খুব মানে, বাঘ দেবতা ও মা বনবিবি। তো চলো এখন আমরা আস্তে আস্তে বোটের দিকে এগিয়ে যাই। বোটে ফিরে আসার পর আমরা বোটের নিচ পোর্শনে চলে এসেছি, যেখানে কিনা আমাদের জন্য দুবেলাকার রান্না করা হয়, সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ। তো এখন দেখো রান্না হচ্ছে, তো আমি ভাবলাম একবার দেখে আসি, তো সেখানেই চলে এসেছি। কড়াইয়ে দেখো এখন রান্না হচ্ছে, হ্যাঁ টমেটো কষানো হচ্ছে, হয়তো কিছু রান্না করার জন্য। যাই হোক, দুপুরবেলার মেনু আমি এখনো জানি না। আর এগুলো হচ্ছে সেই স্ন্যাক্স গুলো যেগুলো আমরা তখন খাচ্ছিলাম। আর বোটের নিচ থেকে জানলা দিয়েও বাইরের নদী দেখা যাচ্ছে। এখন আমাদের লাঞ্চের সময় চলে এসেছে। লাঞ্চে ছিল ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে বেগুনি, একটা সবজি, ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের পাতুরি। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ ছিল। তো পাতুরিটা আমার বেশ ভালো লেগেছে। আর সঙ্গে ছিল চাটনি, আমের, মিষ্টি, পাঁপড়। বেশ ভালোই না বলো লাঞ্চটা? লাঞ্চ করার পর বাংলাদেশের পাশ দিয়ে আমরা এখন ফিরছি পাখিরালয়। আর হ্যাঁ, বাংলাদেশকে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমাদের বোটে যে টুরিস্ট দাদা ছিলেন তার কাছে অনেক কিছু শুনছিলাম। পাশে বাংলাদেশের মালবাহী জাহাজগুলো দেখা যাচ্ছিল, সেগুলোকেও দেখছিলাম। তো এই করতে করতে আমাদের ঘাট মানে পাখিরালয় চলে এসেছিল। আমরা ফিরবো হোটেলে। আজ আমাদের থার্ড দিন, আর আমরাও সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বোটে। আমাদের মতো অনেকেই এসেছে যারা বোটে করে বেড়াবে। দেখো আমাদের পাশ দিয়ে বোটগুলো সব দাঁড়িয়ে রয়েছে, সকলে এখন বোটে আসছে, বোটগুলো ছাড়বে। তো আজই হয়তো আমাদের যাওয়ার পালা। দুপুরবেলার লাঞ্চ করার পরে আজকে আমরা বেরিয়ে যাব। এখন আমরা যেতে চলেছি গোসাবা, যেখানে আমরা দেখব হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। তো চলো, ম্যানগ্রোভ অরণ্যের পাশ দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম গোসাবা আইল্যান্ড। 5 টাকা দিয়ে টিকিট কেটে আমরা বেকন বাংলোতে প্রবেশ করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তখন এখানে ভিজিট করেছিলেন, যখন তিনি এখানকার ডেভেলপমেন্ট দেখতে এসেছিলেন। এখানকার ডেভেলপমেন্টে ড্যানিয়েল হ্যামিল্টনের হাত ছিল অনেক বেশি। উনি ছিলেন স্কটল্যান্ডের, কিন্তু উনি 20 বছর বয়সে এখানে চলে আসেন এবং এই জায়গাটাকে উনি নিজের দ্বিতীয় ঘর বানিয়ে নিয়েছিলেন। ভেতরটা ছিল অনেকই সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাঠের বাড়ি ছিল, আরো অনেক কিছু ছিল, যেখানে সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলেছিল, আমিও তুলেছিলাম। তো এখানে আধ ঘন্টা কাটানোর পর আমরা এখান থেকে বেরিয়ে যাই। চলে আসি, আর বোটে আসতে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি ছিল। লুচি, আলুর দম, ডিম সেদ্ধ। বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা এনজয় করলাম।
এরপর প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল আর আমাদের লাঞ্চের সময় চলে এলো। আর আজকের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি সঙ্গে চিকেন কষা, স্যালাড। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চ খেতে খেতে বাইরে ঝমঝমে বৃষ্টিও চলে এলো। তো বৃষ্টি এনজয় করতে করতে আমরা লাঞ্চটা খেলাম। তো আজকে হচ্ছে যাওয়ার পালা, তোমাদেরকে যেমন বলেছিলাম। তো আমাদের সুন্দরবনের জার্নিটা এখানেই শেষ হচ্ছে। আর তোমাদের সঙ্গে আমার দেখা হতে চলেছে আবার নতুন ভিডিওতে।